আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঈদের ছুটিতেও দেখলাম জিমন্যাস্টে ব্যস্ত আছেন। এখনো যেখানে অন্য ফেডারেশনগুলো খুলেনি, আপনাদের এখানে প্র্যাকটিস করতেছে। বলেন তো সামনে কি প্রোগ্রাম আছে আপনাদের? সামনে জুনের ফার্স্ট উইকে আমাদের সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপ, আর জুনের 18 থেকে 21 তারিখ হবে চায়নাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিনিয়র এবং জুনিয়র, যেটা থেকে হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড আপনার এশিয়ান গেমস, এবং জুনিয়র আপনার সেক্টরটা হচ্ছে আপনার ইয়থ অলিম্পিক গেমসের জন্য দুইটা কোয়ালিফায়ার রাউন্ড। এটার জন্যই প্রস্তুতি চলছে। এবং আপনি অলরেডি জানেন যে গত সিঙ্গাপুর ওপেনে আমরা 3টা স্বর্ণপদক সহ টোটাল সিনিয়র জুনিয়র 2 বিভাগেই টোটাল 13টা পদক অর্জন করেছি। হোপফুলি এবার আরও ভালো করার চেষ্টা সিঙ্গাপুর ওপেনে, এবং একই সাথে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবার আমরা পদকের জন্যই চেষ্টা করছি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ তো অনেক বড় আসর। জি, সিঙ্গাপুর ওখানে ছিল অনেক, ওখানে পদকের আশা করতেছেন, কনফিডেন্স কই পাইলেন? কনফিডেন্স আমাদের ট্রেনিং, যেহেতু আমরা ট্রেনিং গ্যাপ দিই নেই, পরিস্থিতি যাই হোক, রাষ্ট্রীয় পরিস্থিতি যাই হোক, আমাদের প্রশিক্ষণগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছি। এবং এরা আপনি দেখছেন যে ঈদের মধ্যেও ছুটিতে একদিন শুধু গ্যাপ ছিল, ঈদের দিনটা, বাকি ঈদের আগের দিনও ট্রেনিং হয়েছে, পরের দিনও। কারণ আমাদের একে তো কঠিন খেলা, দ্বিতীয়ত যেহেতু পুরোই শরীর সম্পর্কিত স্কিল, তো যদি 1-2 দিন গ্যাপ হয় তাহলে সেটা আবার রিকভার করতে আমার 1 সপ্তাহ সময় লেগে যায়। কারো যদি 1 সপ্তাহ ছুটি দেই, তাকে আমার কামব্যাক করাইতে 1 মাস আবার ফিজিক্যাল প্রিপারেশন কিংবা ট্রেনিং এগুলো করাইতে হয়, ফিটনেস করাইতে হয়। তো যেই কারণেই আমরা খেলোয়াড়রাও এগ্রিড, আমাদের এই মোটিভেশন, ওরাও মোটিভেটেড আমাদের এই প্ল্যানের সাথে, ওরাও এগ্রিড, যেই কারণেই আমরা ট্রেনিংটা করাইতে পারছি। অনেক সময় তো দেখা যায় যে খেলোয়াড়রা ঈদের ছুটি চায়, মন খারাপ হয়, কিন্তু ওরা দেখলাম যে না, সবাই খুব ইন্সপায়ার্ড যে ওরা এবার এশিয়ান খেলবে এবং ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। সিঙ্গাপুরের খেলাটা কবে? জুনের 2 থেকে জুনের 7 তারিখ পর্যন্ত সিঙ্গাপুর, তারপরে সিঙ্গাপুর। চায়নাতে? তারপরে চায়নাতে হবে আপনার 18 জুন থেকে 21 জুন, পর পর ব্যাক টু ব্যাক। জি। মোট কয়জন খেলোয়াড় ক্যাম্পে আছে এখন? আমাদের সিনিয়র জুনিয়র 2 ক্যাটাগরিতে প্রায় 20 জনের মতো। কিছু খেলোয়াড় আছে সামনে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, যাদের হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের জন্য ওদের একটু পড়াশোনা, কখনো স্কুলে যেতে হয়, আবার কলেজে যায় আসে, তো 1-2 দিন পরীক্ষা দিয়ে আবার আসে, সিলেবাস নিয়ে আসে। আমার ট্রেনিং ক্যাম্পে টিচারও রেখে দেওয়া আছে, ওনারা আসেন, খেলোয়াড়দেরকে লেখাপড়া করান। খেলোয়াড়দের দুইটাই চলতেছে আর কি পাশাপাশি। প্রবাসী খেলোয়াড় শুনছিলাম এটা জেক আশিকুল ইসলাম, জি, ওর এখন ও তো মিশিগান ইউনিভার্সিটিতে পড়ে। ওদের এখন ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন চলছে। তো ওর সাথে হয়তো এই উইকের শেষের দিকে ওর কম্পিটিশন শেষ হলে আমার সাথে কথা হবে। সো ওর পারফরমেন্সও খুব ভালো, বাট আমাদের দেশে যারা করতেছে তাদের পারফরমেন্সও মানে মোটামুটি সমপরিমাণই। সো টিমে কোয়ালিফাই করতে হলে সবাইকে পারফরমেন্স দিয়ে আসলে কোয়ালিফাই করে তারপরে কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে হবে আর কি এখন। তা আমাদের এখানে যে অনেকগুলো ইভেন্ট আছে আপনাদের জিমন্যাস্টিক্সের, যে কাশিফুল ইসলাম কোনটাতে বেটার? জে কাশিকুল ইসলাম বেসিক্যালি আপনার ফ্লোর, সিঙ্গাপুর ওপেনে ফ্লোরের সিলভার পেয়েছে, এশিয়ানেও ফ্লোরে ভালো করেছে, পোমেল হর্স আর হচ্ছে ভল্ট, এই 3টাতেও ভালো। আর এখন আবার রিংসটাও করছে, দেখলাম মোটামুটি ভালো। বাকি প্যারালাল বার আর হচ্ছে হাইবার, এই 2টাতে ও হচ্ছে এভারেজ। সো ওর পোমেল এবং ফ্লোর এই 2টা যদি ও ঠিক মতো করতে পারে, আমরা মেডেলের কাছাকাছি। আপনি জানেন যে আমরা এশিয়ানে 4th হচ্ছি, জয়েন্টলি 3rd হচ্ছি, টাই ব্রেকিংয়ে চলে যাচ্ছে, মানে মেডেলের কাছাকাছি গিয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে। তো যেই কারণেই সর্বোচ্চ চেষ্টা যে এইবার এশিয়ান লেভেলে, মানে চীন জাপান কোরিয়াকে আমরা বিট করতে পারবো। আমরা শুধু নামমাত্র খেলার জন্য খেলতে যেতে চাই না আর কি। আমরা ফোর্থ কবে হয়েছিলাম বা টাইব্রেকারে কবে হারছিলাম? এটা 2023-এ রাফিল আহমেদ বিকেএসপির, খুব সম্ভবত 13.66 এই নম্বর পাইছে আপনার। এটা তাজিকিস্তানের একটা ছেলের সাথে জয়েন্টলি হয়েছিল, কিন্তু এই টাই ব্রেকিং রুলসে ও 4th হয়ে যায় আর কি। ওইটা এশিয়ান চ্যাম্পিয়নশিপটা প্রতি বছরই হয় কন্টিনেন্টাল, যেটা কততম হলে আমরা এশিয়ান গেমসে কোয়ালিফাই করব বা অলিম্পিক কোয়ালিফাই? বেস্ট 8, প্রতিটা অ্যাপার্ট আছে বেস্ট 8। আর কোটা সিস্টেম আছে, কোটার এটা আমরা এখন কোটা নিয়ে চিন্তা করতেছি না, আমরা সরাসরি আসলে অলিম্পিক এবং এশিয়ান গেমস এইগুলোতে আমরা সরাসরি আমাদের পারফরমেন্সটা মোটামুটি একটা জায়গায় পৌঁছাইছে। জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গত নভেম্বরে হলো। জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেন্টন টনি পোমেল হর্সে 23তম হয়েছে,
129 জন খেলোয়াড়ের মধ্যে, যেখানে 74টা দেশ পার্টিসিপেট করে। তো দেশ হিসাবে আমরা দলগত 36তম হয়েছি। আর উটিং আরেকটা জুনিয়র ছেলে আছে, ও হচ্ছে ভল্টিং টেবিলে 21তম হয়েছে। তো আউট অফ 129 অ্যাথলেট 21তম 23তম এই র্যাঙ্কিংগুলো আসলে আমাদের কাছে খুবই বড় ব্যাপার, এবং হোপফুলি ওরা সরাসরি কোয়ালিফাই, মানে ওদের পটেনশিয়াল আছে। শুধু আমাদের ফেডারেশন এবং গভর্নমেন্ট থেকে যদি প্রপার, আমি বলবো না যে অনেক কিছু, কিন্তু ট্রেনিংটার জন্য শুধু থাকা খাওয়া এবং ট্রেনিং ফ্যাসিলিটিটা আরও জোরদার করতে পারলে আমরা চেষ্টায় আছি আর কি। তাইলে ইনশাল্লাহ পদকের দেখা পাবো আর কি, পদক মানে পতাকা উড়াইতে পারবো। ওটা কোন জায়গায় হয়েছিল ওই খেলাটা? ফিলিপিন্স, গত নভেম্বর 2025-এ হয়েছে। টুর্নামেন্ট এশিয়ান 3rd জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। জি, এটা প্রতি 4 বছরে একবার হয়। তো সেই জায়গায় আমাদের র্যাঙ্কিং 21তম 23তম, এটা আমাদের দেশের জন্য বড় কিছু না, কিন্তু ইন্টারন্যাশনালি যদি চিন্তা করেন র্যাঙ্কিংয়ে 21তম 23তম এগুলো অনেক বড় ব্যাপার আর কি। আরেকটা বিষয় হলো আমরা তো যে কাশ্মীর কথা শুনলাম, আর এখানে আপনার লোকাল কারা কারা যারা চায়নাতে এবং সিঙ্গাপুরে ভালো করে বলে আশা করতেছেন? লোকালি পটেনশিয়াল প্রত্যেকটা ছেলের মধ্যে আছে। কেউ ধরেন প্যারালাল বার্সে ভালো হলে আরেকজন ফ্লোরে ভালো। তো আমরা যেভাবে চিন্তা করছি যে যেটাই ভালো সে তার উপরে সেইটার উপরেই জোর দেওয়ার, যেন ওইটাই মেডেলটা সিকিউর করতে ইজি হবে আর কি। যেমন ভল্টিং টেবিলটা আমরা স্ট্রং, ফ্লোরটা স্ট্রং, হরাইজন্টাল বারটা স্ট্রং, পোমেল হর্সে টনি ভালো। ওইখানে আপনার উটিং ওয়াং মার্মা জুনিয়র, সিনিয়রদের মধ্যে রাজীব চাকমা, ভল্টিং ফ্লোর দুইটাতেই। রাজীব চাকমা সিঙ্গাপুরে হরাইজন্টাল বারে 3rd হয়েছে। রাফিল আহমেদ ভল্টিংয়ে ভালো, ফ্লোরে ভালো, প্যারালাল বার্সে ভালো। আবার মংচিং, রাফিল, রাজীব এরা হচ্ছে অল অ্যারাউন্ডেও ভালো। সবগুলোতে করে যেই ইন্ডিভিজুয়াল অল অ্যারাউন্ডের যেই মেডেলটা, ওইটার জন্য ওরা আসলে প্রস্তুতি নিচ্ছে। আবার দলগতভাবেও আমরা মোটামুটি একটা স্ট্রং পজিশনে এখন আছি। সো পয়েন্ট ক্যারি করাটা ইম্পর্টেন্ট, এই কারণেই আসলে ডেইলি ট্রেনিংটা ছাড়তেছি না। ট্রেনিং আসলে 2022-এ যে কোরিয়ান কোচ আসলো তার আগে থেকেই আসলে ট্রেনিং চলছে, এবং এদেরকে নিয়ে ট্রেনিং চলমান, ট্রেনিং কখনো থামে নাই আর কি। এটা আমরা চালাই নিচ্ছি। আমরা সিনিয়র যারা টেকনিক্যাল অফিসিয়াল আছেন, যারা এই স্পোর্টসের সাথে জড়িত, আমার মতো এই স্পোর্টস থেকে উঠে আসছে, আমরা বুঝি এটার পেছনে আসলে কি শ্রম যায়, কত শ্রম যায়। 12 বছর 15 বছর খাটার পরে একটা ছেলে একটা মেয়ে পারফর্ম করে মিনিমাম লেভেলে, তারপরে তাকে ধরে রাখা, এর মধ্যে অনেক এই হয় সেই হয়, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ আসে, কিন্তু খেলোয়াড় যদি প্রপার টাইমে প্রপার ফ্যাসিলিটি না পায় তাহলে এই 12 বছর 15 বছরের শ্রম বৃথা। যেই কারণে আমরা শত কষ্টের পরেও ট্রেনিংটা চালায় যাচ্ছি ন্যাশনাল টিমের। তো মানে মাঝে একবার এসএ গেমসের তারপরে নাই, তাই না? না, এসএ গেমসে আমরা আসলে ফ্যাক্টরটা কি, এসএ গেমসের এটা একটা এমন একটা মেটাফোর হয়েছে যে এসএ গেমসে থাকলেই মনে হয় ভালো। এসএ গেমসের জিমনাস্টিক্স যারা হোস্ট কান্ট্রি, যেমন নেপালে হয়েছে লাস্ট এসএ গেমস, নেপালের ইনফ্রাস্ট্রাকচারই নাই, জিমনাস্টিক্সের যে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, এটা নেপাল। সো এইটা নেপালের অপারগতা যে নেপাল এসএ গেমসে জিমনাস্টিক্স রাখতে পারে নাই। অ্যাজ এ লোকাল অর্গানাইজিং কমিটি জিমনাস্টিক্সের মতো একটা সফিস্টিকেটেড এবং টপ লেভেলের স্পোর্টস যেটা একটা লোকাল অর্গানাইজিং কমিটি কম্পিটিশনে রাখতে পারে না, আমি বলবো যে এসএ গেমস যারা হোস্ট করছে, এখন পাকিস্তান করবে, পাকিস্তানেরও ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, জিমনাস্টিক্সের মাঠ, জিমনাস্টিক্সের সরঞ্জামের অবস্থা আমাদের চেয়ে অনেক দৈন্যদশা তাদের। তো এটা যদি আমরা বাংলাদেশে আয়োজন করতে পারি, ডেফিনেটলি জিমনাস্টিক্স উইল বি অ্যাট দ্য ইন দ্য টপ 5 আমি বলবো। আর আপনি এই যে ক্যাম্পটা চালাচ্ছেন, খরচটা কে দেয়? এটা জটিল প্রশ্ন। এটা ফেডারেশন থেকে যাচ্ছে, বাট এইগুলা সম্পূর্ণ এখন বিভিন্ন জায়গা থেকে লোন করে চলতেছি আর কি। লোন করে চলতেছি। প্রেসিডেন্ট হেল্প করেন, ভাইস প্রেসিডেন্টরা হেল্প করেন, আমি নিজেও যতটুকু পারি বিভিন্ন জায়গায় যাই, স্পন্সরদের সাথে কথা বলছি, অনেকের কাছে বাকি আছে, অনেকে যারা অনেক বছর যাবত একসাথে কাজ করতেছি। তো ধরেন আপনার কাছেই আমি বললাম যে ভাই আপনার এই একটু এই সম্মানীটা হয়তো আমি পরে টাকা আসলে ব্যাক করি, এইভাবেই আমরা টিম ওয়ার্ক করে কাজ করতেছি। সো এইটার পিছনে অনেকেই জড়িত, অনেক সেক্টর জড়িত। ওদের যে ফিজিও, ওনারাও অনেক সময় ফ্রি এসে দেখে যান, যেহেতু ইনজুরি প্রন স্পোর্ট।
ফিজিওদের অনেক সময় টাকা দিতে পারি না, পরে আবার কি বলে যে বলি যে পরে টাকা হইলে দিয়ে দিব। তো এইভাবেই চলতেছে আর কি ফেডারেশন। বাট হোপফুলি সামনে ভালো দিন আসতেছে এবং এই এই লোনের যে বিষয়গুলো এগুলা হয়তো কেটে সামনে যেহেতু গভর্নমেন্টও বিভিন্ন পলিসি নিচ্ছেন ন্যাশনাল টিমের খেলোয়াড়দেরকে, এই মানে ইনক্রেডিবল, এটা খেলোয়াড়দেরকে যে চাকরির সুযোগ দিবে এটা মানে খুবই অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হয় নাই কখনো, এখন আশার আলো দেখতেছে। এবং এগুলা হইলেই তো পদক আসবে, এগুলা হইলেই পদক আসবে। যখন আমি খাওয়ার থাকার এই সব চিন্তা আমার মাথা থেকে থাকবে না, শুধু ট্রেনিং করতে পারবো, তাইলেই পদক আসবে। তো আপনার এখানে বলেন তো আপনার ইন্টারন্যাশনাল এই পর্যন্ত কয়টা স্বর্ণক আপনারা পাইছেন? ইন্টারন্যাশনালি আমার জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাঙ্গেরিতে 2019-এ প্রথম হয়, ফার্স্ট জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তখন আপনার মনে আছে আলী কাদের হক নিউজিল্যান্ডের, ওকে একা পাঠাইছিলাম। আলী কাদের হক তখন সিঙ্গাপুরে 2টা গোল্ড পায়, সিঙ্গাপুর থেকে ও হাঙ্গেরিতে গিয়ে পারফর্ম করে কিন্তু মেডেল পায়নি। তারপরে আমরা সেন্ট্রাল সাউথ এশিয়ানে আমাদের পদক রয়েছে, স্বর্ণপদক রয়েছে। আমাদের এশিয়ান লেভেলে আমরা এখন ফাইনালে কোয়ালিফাই করছি এবং মেডেলের আর সিঙ্গাপুর ওপেন, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যেই খেলাগুলো আছে সেন্ট্রাল সাউথ এশিয়ান, এই খেলাগুলোতে আমরা আমাদের অনেকগুলো পদক আছে আর কি। জ্যাক আশিকুল ইসলাম কি ওর নাকি খুব বেশি আশা দেখতেছেন? মানে ও ইউএসএ লেভেলে কি কি সাফল্য আছে তার? ফ্যাক্টরটা হচ্ছে জ্যাক আশিকুল ইউএসএতে আপনার সিঙ্গাপুর ওপেনেই এসে কিন্তু ভালো করছে, লাস্ট এশিয়ানেও ভালো করছে, ফ্লোরে খুব সম্ভবত ফ্লোরে 16th হয়েছে। তো চীন, জাপান, কোরিয়া ওদেরই যদি 4জন করে খেলোয়াড় থাকে, 3 4 12, ওদের মধ্যে 12 13 14তম হওয়া, হ্যাঁ, তার মানে কোরিয়ান ছেলেটা বিট হচ্ছে আমার কাছে, জাপানের একটা ছেলে আমাদের কাছে বিট হচ্ছে, তাই নাইলে তো আমরা উপরে যেতে পারতেছি না, তার মানে ওকে হারাই যাচ্ছে। ফিলিপিন্স এখন যেখানে 2টা 3টা অলিম্পিক গোল্ড মেডেল পাচ্ছে, তাদেরকে আমরা পিছনে ফেলতে পারতেছি। তো যদি কন্টিনিউয়াসলি ওদেরকে ট্রেনিংটা দেওয়া যায় এবং নিউট্রিশন ফুড এগুলো যদি আরেকটু ফ্যাসিলিটি বাড়াইতে পারি আমরা, মানে মেডেল খুব দূরে না আর কি। ইউএসএ বর্তমানে পারফরমেন্সটা কি? যেটা বললাম সিঙ্গাপুরে ও এখন সিনিয়র, কিন্তু আসার বিষয়টা হচ্ছে ওদের সবার বয়স হচ্ছে 19-20 এই রেঞ্জের মধ্যে। আর কয়েকজন বাংলাদেশি আমাদের যারা আছে, রাফি, আবু সাইদ রাফি, ও রাশিয়া থেকে ব্রোঞ্জ পদক পাইছে জুনিয়রে। এটা হচ্ছে মিখাইল ভরোনিন কাপ, এটা 2021-এ পায়, তখন কোভিডের শেষের দিকে, তখন ওকে পাঠানো হয়, একাই টুর্নামেন্টে গেছিল। তো ওইটাতেও আমরা 2বার পার্টিসিপেট করেছি। তো আবু সাইদ রাফি, ও তো এর আগে সেন্ট্রাল সাউথে পদক পেয়েছে, ও সিঙ্গাপুর ওপেনে পদক পেয়েছে। আমাদের মেয়েদের সেক্টরটাও ভালো, বনফুলি চাকমা আছে, ও ইন্টারন্যাশনালি পদক পেয়েছে সেন্ট্রাল সাউথ এশিয়ানে। তো পদকের ঝুলি আমাদের একেবারে যে খালি তা না, কিন্তু আমরা এখন আসলে সেন্ট্রাল সাউথ এশিয়ান, সিঙ্গাপুর ওপেন এই কম্পিটিশনগুলো মোস্টলি আমরা এখন চিন্তা করি যে সর্ট অফ মানে এক্সপেরিয়েন্স কিংবা ওয়ার্ম আপ গেম হিসাবে, যে এইটার পরে যখন এশিয়ানে যাবে খেলোয়াড়টা ফুল কনফিডেন্স নিয়ে ফাইট করতে পারবে। জাপানের একটা ছেলের যে ফ্যাসিলিটি আর আমার যে ফ্যাসিলিটি, এইখান থেকে ওই আলোকিত স্টেডিয়ামে ঢুকেই তো খেলোয়াড়দের মাথা ঘুরে যায় আর কি। তো ওরা এখন মোটামুটি অনেক দক্ষ, 4টা 5টা করে ইন্টারন্যাশনাল খেলা অলরেডি হয়ে গেছে এক একজনের, এবং ওরা খুবই কনফিডেন্ট যে, এবং জ্যাক আশিকুল ইসলাম যেহেতু আমেরিকান ছিল, ওর তো আরও বিকাশটা অনেক বেশি হয়েছে এবং ওর অপরচুনিটিটা অনেক বেশি। কিন্তু একই সাথে আমাদের দেশি খেলোয়াড় যারা আছে, রাফিল আহমেদ, রাজীব চাকমা, ওদেরকে ফেলে দেওয়া যায় না আর কি, ওরা ফাইট করতেছে। মানে জ্যাক আশিকুল ইসলামও ওদের কাছে হেরে যাচ্ছে অনেক কিছু অ্যাপারেটাসে। এটা খুব ভালো, অলরাউন্ডের জন্য খুব ভালো এবং খুবই ভালো হবে। জি জি, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।